রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। সকালে তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। পরে সিইসি জানান, নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হন। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা অর্থাৎ সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা করবে। এরপর তফসিল ঘোষণা করা হবে। তিনি আরো জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি, তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি। তার জন্য যে তারিখটা ঠিক করা বা প্রসিডিউরাল ম্যাটার্সগুলো ওখানে বলা আছে যে স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা, সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে তিনি বঙ্গভবনে যান। সেখানে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হাফিজ উদ্দিন আহমেদের প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কর্মদিবস। বঙ্গভবনে পৌঁছানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক কর্মযাত্রা শুরু হলো। এর আগে গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বলেছেন, পদত্যাগকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচারের বিষয়ে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিচারের বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। কক্সবাজারকে পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নতিকরণে পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জায়েদুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে 5000, বাংলা নববর্ষ হিসেবে 2000, বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব যারা পেয়েছেন তারা 25,000 সম্মানী এবং তাদের অন্যান্য সম্মানীও বেড়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক 23,000 টাকা মূল সম্মানী ভাতা, 2,000 টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা 5,000 টাকা, উৎসব ভাতা 23,000 টাকা, বাংলা নববর্ষে 2,000 টাকা পাবেন। এভাবে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, সিএনজি পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। খুবই গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা হয়েছে। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। সরকার রাষ্ট্র নির্মাণের কাজ সঠিকভাবে করছে না বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে মগবাজারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি এখন শতভাগ দলীয় লোক সব প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশনে অতিরিক্ত কমিশনার হিসেবে দলীয় নিয়োগ দেওয়ার পরবর্তী স্থানীয় নির্বাচন এখন প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আর দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হলেও অভিযোগ করেন তিনি। নির্লজ্জভাবে দলীয়করণ, প্রশাসনের বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে কিভাবে এত অল্প সময়
ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে, আপনারাও তার সাক্ষী আছেন। এই অবস্থা চলতে থাকলে দেশে একটি অরাজকতা তৈরি হবে এবং চরম নৈরাজ্যের দিকে চলে যাবে, জনজীবন নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে। শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব না, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মাদকের ভয়াবহতা মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী। সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশেষ করে আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এইভাবেই যে আমাদেরকে এগোতে হবে। বাংলাদেশকে কৃষি পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলায় বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, কৃষি পণ্যকে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি আরও বাড়বে। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে, তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য, প্রধান টার্গেট কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসেবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। আমি প্রথমেই বলে দেই, সার বাংলাদেশে অ্যাভেলেবেল। একটা রিউমার ছড়ানো হয় সারের শর্ট আছে, সারের এই হবে সম্পূর্ণ ভুয়া। কোথায় কারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত আছে এদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে এখান থেকে বিরত রাখা, না হয় দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্টের বেঞ্চ এই রিট আবেদনের শুনানি নিয়ে খারিজ করে দেন। গত 24 জুন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এই রিট দায়ের করেন। রিটে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির আবেদন করা হয়। একই সঙ্গে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলও চেয়েছিল রিটকারী। মহসিন রশিদ তার আবেদনে উল্লেখ করেন, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। ভবিষ্যতের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এর সম্ভাব্য অপব্যবহার ও অপপ্রয়োগ বন্ধে আইনটি রহিত করা প্রয়োজন। সকালের ব্যস্ত রাজধানী, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান আর জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের ভিড়। কিন্তু এই ব্যস্ততার মাঝেই হঠাৎ টয়লেটের প্রয়োজন হলেই দেখা দেয় চরম অসহায়ত্ব। বেশিরভাগ এলাকায় চারপাশ খুঁজেও মেলে না কোনো পাবলিক টয়লেট। লজ্জা, অস্বস্তি আর অসহায়ত্ব নিয়ে পথ চলতে হয় নগরবাসীকে। রাজধানীর পাবলিক টয়লেট সংকট নিয়ে স্বপ্নভবনের রিপোর্টে বিস্তারিত। ব্যস্ত রাজধানী ঢাকার প্রতিটি মোড় যেন ছুটে চলা মানুষের গল্প বলে, কিন্তু সেই গল্পের আড়ালে লুকিয়ে আছে এক নীরব সংকট। হঠাৎ প্রয়োজন হলে কোথায় মিলবে একটি নিরাপদ, পরিচ্ছন্ন পাবলিক টয়লেট, এই প্রশ্নের উত্তর জানেন না অনেকেই। তাই হাসপাতাল, শপিং মল কিংবা পেট্রোল পাম্পই হয়ে ওঠে শেষ ভরসা। যথাযথ ব্যবহার উপযোগীও নয়, তো এটা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পাবলিক টয়লেট মেনলি যেহেতু পর্যাপ্ত না আমাদের দেশে, বিশেষ করে মেয়েদের জন্য, তো সেক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটা ভালো প্রতিষ্ঠান অথবা হসপিটাল এরকম জায়গাগুলোকে আমি খুঁজি ওয়াশরুমে যাওয়ার জন্য। একই অভিজ্ঞতা প্রতিদিন হয় হাজারো শিক্ষার্থী, কর্মজীবী, চালক আর ডেলিভারি রাইডারের। ব্যবহারযোগ্য টয়লেটের অভাবের পাশাপাশি রয়েছে বাড়তি খরচের চাপ। প্রতিবার ব্যবহারে গুনতে হয় 10 টাকা, কোথাও আরো বেশি। নিম্ন আয়ের মানুষের কাছে এটিও বড় বাস্তবতা। রেগুলার 10 টাকা 20 টাকা এটা দেওয়া যায়, কিন্তু 40-50 টাকা যদি একটা মানুষ পাবলিক এই ওয়াশরুমে আর প্রস্রাবেই দেয়,
এখানে তো অতিরিক্ত হয়ে যাচ্ছে। লিখিতভাবে ওরকম কোনো চার্ট আমরা পাই নাই, ওনাদের মন করাভাবে জায়গাটা রেট ওনারা বলছে বলে ওইভাবে ওনারা নিতে আসছে। যদি পাবলিক টয়লেটের সংখ্যা আরেকটু বাড়ানো হয় সেক্ষেত্রে জনগণ আরেকটু উপকৃত হবে। সংকট রয়েছে নিরাপত্তারও। কোনো পাবলিক টয়লেটকে ঘিরে রয়েছে মাদক সেবন ও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। ফলে বিশেষ করে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় সেসব ব্যবহার করতেও স্বস্তি পান না। ভিতরে কিছু মাদক সেবী আছে, ইয়াবার গন্ধ, গাঁজার গন্ধ, আর কিছু বাজে মেয়েদের আড্ডা। যেখানে সেখানে যখন ছেলেরা বসে পড়ে তখন অস্বস্তিকর একটা পরিবেশের সম্মুখীন হতে হয় আমাদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়ি আমরা নারীরা। তবে টয়লেট পরিচালনাকারীরা বলছেন ভিন্ন কথা। টয়লেট ইউজ করা 10 টাকা, গোসল 20 টাকা। মানে যখন অপরিষ্কার থাকে তখন আমরা জানতে পারি যে মানুষ এরকম করে, তারপর তো আমরা পরিষ্কার করে ফেলাই, আমরা তো আর দেখি না। সিটি কর্পোরেশনের তথ্য বলছে পুরো ঢাকা শহরে পাবলিক টয়লেট রয়েছে মাত্র 194টি। পরিসংখ্যান অনুযায়ী প্রতি 1 লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একটি টয়লেট, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আবার কয়েকটি টয়লেট দীর্ঘদিন ধরেই অচল। নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ঢাকা দক্ষিণে 77টি পাবলিক টয়লেট আছে, এগুলো বিভিন্ন জায়গাতে ইজারা দেওয়া হয়েছে এবং এইটাকে আমরা আরও বাড়াতে চাই। আমাদের প্রচেষ্টা আছে যে বেশ কিছু স্পটে শুধুমাত্র মহিলাদের এই টয়লেটের ব্যবস্থা যাতে আমরা আরও বাড়াতে পারি। মাদক সেবন আমাদের কাছে এই পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। যদি আপনি অভিযোগ করলেন আমরা এটা বিবেচনা করব, দেখব, কারণ আইনের ঊর্ধ্বে কেউ না। যদি এরকম কেউ থাকে তাকে আইনের আওতায় আনতে হবে, তাহলে ব্যবস্থা হবে, তাহলে ভবিষ্যতে আর সেই কাজ করবে না। রাস্তার ভিড় বাড়ছে, মানুষের চলাচল বাড়ছে না নাগরিক জীবনের ছোট্ট কিন্তু অন্যতম মৌলিক চাহিদা পাবলিক টয়লেটের পরিধি। ফলে প্রতিদিনই বাড়ছে নীরব ভোগান্তি। এখন প্রশ্ন, এই সমস্যার সমাধান কোথায়? শবনম অবনী, মাই টিভি, ঢাকা। মাই টিভিতে সংবাদ প্রচারের পর রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে আলাদা হাঁটার পথ। দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। এজন্য মাই টিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তবে এখনও ঘাট এলাকায় সিসি ক্যামেরা স্থাপন না হওয়ায় নিরাপত্তা নিয়ে রয়েছে উদ্বেগ। রাজবাড়ীর প্রতিনিধি মমিন শেখের তথ্য ও চিত্রে জানাচ্ছেন তামান্না সাদিকা। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট দেশের প্রায় 21 জেলার মানুষের গুরুত্বপূর্ণ ফেরিঘাট। এতদিন এখানে যাত্রীদের জন্য আলাদা নিরাপদ চলাচলের ব্যবস্থা না থাকায় একই সড়ক দিয়ে যানবাহন ও যাত্রী চলাচলে দুর্ঘটনার ঝুঁকি ছিল। চলতি বছরের 18 মে কোটি টাকার রাজস্ব আদায়ের ঘাটে নেই নজরদারি ব্যবস্থা শিরোনামে মাই টিভিতে প্রচারিত এক প্রতিবেদনে দৌলতদিয়া ফেরিঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনার নানা অসঙ্গতি তুলে ধরা হয়। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় দৌলতদিয়া প্রান্তের ফেরিঘাট সংযোগ সড়কে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য আলাদা হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। ঘরমুখ যাত্রী বাড়িতে ফিরছে তখন কিন্তু এই সংযোগ সড়ক ছিল না। মাই টিভির এক রিপোর্ট থেকে এই উদ্যোগটা সরকার নিয়েছে। এই মাই টিভিকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। যাত্রীরা সাইড দিয়ে গেলে পরে তারা সুবিধা মতো এবং সুরক্ষিতভাবে যেতে পারবে। মাই টিভিকে অনেক ধন্যবাদ। যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য আলাদা হাঁটার পথ নির্মাণ করায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। বাইপাস সড়ক করেছে যেটি দিয়ে সাধারণ পায়ে হাঁটা যাত্রীরা যাবে। আমরা মনে করি যে এটি দারুণ একটি উদ্যোগ। আগে তো কোনো সুবিধা ছিল না, এখন এই নতুন যে রাস্তাটা তৈরি করছে এজন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক বিআইডব্লিউটিসি নৌ পরিবহন মন্ত্রণালয় ও মাই টিভিকে কৃতজ্ঞতা জানান। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি এটা করা হয়েছে। এই জন্য গণমাধ্যম, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ কে আমি ধন্যবাদ জানাই। ছিনতাই, চুরি, বিশৃঙ্খলা কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সমন্বয় করে কাজ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিআইডব্লিউটিসি থেকে শুরু করে জেলা পুলিশ থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকলের সমন্বয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জানান সিসি ক্যামেরার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম রয়েছে। সদরঘাটে আমরা এই বছরেই শুরু হয়ে যাবে, এখানে হয়তো শুরু করি, আমরা এটাও শুরু করব। দৌলতদিয়া ফেরিঘাট অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন আছে বলে জানান প্রতিমন্ত্রী রাজীব আহসান। ঘাটগুলোতে যে অবকাঠামোগত উন্নয়নের কাজ হবে, আজকে আমরা কথা বলে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। আমরা একটু বিলবোর্ড যেখানে বিস্তারিত বিবরণ দেওয়া হবে। তামান্না সাদিকা,
মাই টিভি। ৪৫ দিন বন্ধ থাকার পর আজ পুনরায় খুলেছে মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। অনাকাঙ্ক্ষিত ৬ নবজাতকের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকাকালীন সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। সকাল থেকে আবারও পুরোদমে শুরু হয়েছে রোগীদের চিকিৎসা ও সেবা কার্যক্রম। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেলের বিভিন্ন শিক্ষার্থী সহ চিকিৎসা নিতে আসা রোগীরা। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স ৩ শর্তে পুনর্বহাল করে সরকার। আমি এখানে ৪ বছর এত সুবিধা পেয়েছি, এরকম সুবিধা আমি অন্য কোনো হসপিটাল পাইনি, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডক্টরদের ভিজিট বলেন সবকিছু মিলে আমরা খুব সন্তুষ্ট। খরচের থেকে বড় কথা হচ্ছে আমরা কখনো সার্ভিসের ত্রুটি পাইনি এ পর্যন্ত। আমি ১০-১২ বছর এখানে আসা যাওয়া। তারা এসে খুবই খুশি, তারা মনে হচ্ছে প্রাণ খুলে দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনার তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে বুয়েটের একজন, সায়েন্স ল্যাবরেটরির একজন ও বিএসটিআই এর একজন বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব ও বিএসটিআই কর্তৃপক্ষকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে টুথপেস্টের মধ্যে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক রোধে কার্যকর ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাল মামুন। যে প্রাইভেট সংস্থা গবেষণা করছে, যে রিপোর্টটা তারা প্রদান করেছেন, সেই রিপোর্টটার আলোকেই কিন্তু আমরা বলছি, যেহেতু এটা প্রাইভেট প্রতিষ্ঠান, তো সেই জন্য সরকারি প্রতিষ্ঠানকে দিয়েই গবেষণাটা করার জন্য আমরা বলেছি। কোর্ট বলছে যে হ্যাঁ, এটা তো হওয়া উচিত। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বৃক্ষরোপণের বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। বরিশালের গৌরনদীতে উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে 3 দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। এই চারাটা এই মুহূর্তে হাতে আছে, এই ছবিটা যদি তুমি সংরক্ষণ করো, এরপরে যখন এই চারাটা একটা পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে, তখন তুমি একটা অনুভূতি পাবে যে ওই পরিপূর্ণ বৃক্ষটি তোমার হাতের উপরে, তালুর উপরে দাঁড়িয়ে আছে। ফলে গাছ যেমন বড় হবে, তোমার দায়িত্ববোধও কিন্তু তেমনি পূর্ণভাবে বিকশিত হবে। তুমি যত দায়িত্বশীল হবে, যত দায়িত্ববান হবে, যত চিন্তা করতে পারবে, প্রত্যেকটা পরিস্থিতিতে তোমার কি করণীয় তা যখন সঠিকভাবে তুমি চিন্তা করতে পারবে, চিন্তা করার এই ক্ষমতাটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ এবং সৃষ্টিকর্তার কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া উপহার। মাঠ জুড়ে সবুজের সমারোহ, চোখ জোড়ানো আখের ক্ষেত। সেই ক্ষেতেই এখন ভাইরাসের আক্রমণে মৃত্যুপুরী। পচে যাচ্ছে ফসল, আর বছরের একমাত্র আয়ের উৎস হারিয়ে হতাশায় দিন কাটছে টাঙ্গাইলের আখ চাষিদের। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের সহযোগিতা ও কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সবুজে ভরা এই ক্ষেতগুলোতেই ছিল কৃষকের স্বপ্ন। ভালো ফলনের আশায় মাসের পর মাস পরিচর্যা করেছেন তারা। আবহাওয়া ছিল অনুকূলে, কিন্তু শেষ সময়ে এসে ভাইরাসজনিত রোগের আক্রমণে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুশ্চিন্তায়। টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় আখের ক্ষেতে দেখা দিয়েছে পচন, কোথাও কোথাও পুরো ক্ষেতই নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঈশ্বরদী জাতের আখ। কৃষকরা জানান, এবার ভালো উৎপাদনের আশা করেছিলেন তারা, কিন্তু কয়েক সপ্তাহ ধরে রোগের আক্রমণ শুরু হওয়ার পর ধীরে ধীরে ক্ষেতের আখ পচে যেতে থাকে। এখন অনেক জমিতে একটি সুস্থ আখও খুঁজে পাওয়া দায়। আমাদের প্রান্তিক পর্যায়ের যতগুলা কৃষক আছে সবাই ধরা। ভালোই হয়েছিল, কিন্তু ভাইরাসের কারণে অনেক কৃষক লস প্রজেক্ট। কৃষকদের অভিযোগ, সময় মতো রোগ দমনে কার্যকর ব্যবস্থা ও প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কৃষি বিভাগকে জানানো হলেও মাঠ পর্যায়ে প্রত্যাশিত সহযোগিতা পাননি তারা। ভবিষ্যতে আমরা যে আবাদ করব, তাহলে এই টাকাটা তো নাই, কিভাবে আমরা যদি সহযোগিতা করে কিছুটা, তাহলে আমরা আবাদ করতে একটু সুবিধা পাবো। তো এর জন্য সরকারের কাছে আমাদের দাবি
এদিকে কৃষি বিভাগ জানায় জেলায় 465 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। কিছু এলাকায় রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত জমির পুরনো আখ অপসারণ সহ কৃষকদের প্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা যদি এটা সরকারিভাবে প্রণোদনা কার্যক্রমগুলো নিয়মিত অব্যাহত রাখি তো আশা করি যে ভালো জাতগুলো কৃষকের মধ্যে যাবে এবং পুরাতন জাতগুলোকে রোগবালার যে সিম্পটম দেখা যায় সেগুলো থেকে তারা। ভাইরাসের আক্রমণে দিশেহারা কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা ও রোগ নিয়ন্ত্রণে কৃষি বিভাগের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন। জুবাইর রহমান, মাইটিভি নিউজ।